আজকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব লাইফ ফর্মের আরো একটা প্রসেস যেখানে মেটাল আয়ন প্লেজ অ্যাক্টিভ রোল। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো জিনিস দেখছি তখন উই আর কন্টিনিউয়ালি সেন্ডিং মেসেজেস throughout our nervous systems by using the changes in electrical flux caused by the movement of sodium and potassium ions across cell membranes. So এই রেসপেক্টেই আজকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব the movement of sodium and potassium ions by enzyme called sodium potassium ion pump. আমরা দেখতে পাই যে সেল মেমব্রেনস কন্টেন ট্রান্সপোর্ট সিস্টেম ফর প্রমোটিং দ্য প্যাসেজ অফ বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট সলিউডস। এখন এই বায়োলজিক্যাল ট্রান্সপোর্ট সিস্টেম দু ধরনের হতে পারে। First one is called passive transport, and second one is called active transport. সো এই দু ধরনের ট্রান্সপোর্ট আমরা জেনারেলি দেখতে পাই। ওয়ান ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যানাদার ইজ প্যাসিভ ট্রান্সপোর্ট। তো এই প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই দ্যাট ইজ দ্য মুভমেন্ট অফ সলিউট down the concentration gradient. এটা আমাদের পরিচিত, যেখানে আমরা জানি যে কোনো একটা আয়ন তার হায়ার কনসেন্ট্রেশনের রিজিয়ন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের রিজিয়নে মুভ করে। সো দ্যাট ইজ আওয়ার ভেরি নোন ফেনোমেনা। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় দ্যাট ইজ দ্য মুভমেন্ট of solute against the concentration gradient. এবং আমাদের আজকের যে পড়া সেখানে অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্টের জায়গা হচ্ছে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থ্রু দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে থার্মোডাইনামিক্যালি ফেভার্ড এবং এক্সো অর্গানিক প্রসেস, এবং সেই জন্যে যে কোনো ডাইরেকশন বরাবর, মানে সেল মেমব্রেনের অ্যাক্রসে যে কোনো ডাইরেকশন বরাবর হতে পারে ডিপেন্ডিং অন দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কিন্তু অন্যদিকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দ্যাট ইজ ইউনিডাইরেকশনাল এবং এন্ডো অর্গানিক, এবং সেই জন্যে যেহেতু এটা এগেনস্ট দ্য মানে এটা যেহেতু থার্মোডাইনামিক্যালি ফেভার্ড প্রসেস নয়, ফলত সেই জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এনার্জি চেঞ্জ ইনভলভড অর এনার্জি প্রয়োজন হয় এই প্রসেসটা ঘটার জন্য, যেটা পাওয়া যায় ফ্রম দ্য এটিপি হাইড্রোলিসিস এর মাধ্যমে। এখন আমরা জানি যে নর্মালি অ্যাক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন এই মেটাল আয়নগুলোর ফ্রি মুভমেন্ট সম্ভব নয়। তার কারণ লিপিড বাইলেয়ার ইন বায়োলজিক্যাল মেমব্রেন দ্যাট অ্যাকচুয়ালি ইম্পোজেস ব্যারিয়ার টু দ্য ফ্রি প্যাসেজ অফ দ্য ক্যাটায়ন।
তার কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি যে এই যে লিপিড বাইলেয়ার সেগুলো হচ্ছে হাইড্রোফোবিক এবং এই ইনঅর্গানিক আয়নগুলো হাইড্রোফিলিক হওয়ার ফলত এই লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে ফ্রি মুভমেন্ট হওয়া সম্ভব নয়। ফলত আমরা যেটা প্রথমে যেটা দেখতে পাই যে লিপিড বাইলেয়ার্স in biological membrane impose barrier to the free passage of cation। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কি করে ঘটছে, সেটা প্যাসিভ ট্রান্সপোর্ট হোক বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হোক, কি করে সেটা ঘটছে? তার কারণ যদি আয়ন মুভ নাই করতে পারে তাহলে সেক্ষেত্রে একটা সাইড থেকে অন্য সাইডে বায়োলজিক্যাল মেমব্রেনের সেটা যাচ্ছে কি করে। এখানে আমরা যেটা দেখতে পাই যে ইন সাম কেসেস ইন ফ্যাসিলিটেটেড ডিফিউশন the cations are hydrophobically shielded by the enzyme proteins that functions as cation carrier। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেটাল আয়নগুলো দে আর সারাউন্ডেড বাই অর এনক্যাপসুলেটেড বাই এনজাইম, যার ইনার রিজিয়নটা হচ্ছে হাইড্রোফিলিক। সো সেখানে এই ধরনের ক্যাটায়নগুলো সেখানে অ্যাটাচড হতে পারছে, হোয়ারাজ তার আউটার যে রিজিয়নটা সেটা হচ্ছে হাইড্রোফোবিক, ফলত সেই এনজাইমটা ক্যাটায়ন বাইন্ড কন্ডিশনে থ্রু দ্য বায়োলজিক্যাল সেল মেমব্রেন মুভ করতে পারছে। সো এই ধরনের যে ক্যাটায়ন ক্যারিয়ার সেগুলো ম্যাক্রোসাইক্লিক কম্পাউন্ড হতে পারে, গ্রাউন্ড ইথার হতে পারে, ক্রিপ্টেন্ড হতে পারে, অথবা কোনো বায়োলজিক্যাল এনজাইম হতে পারে। সো তার মাধ্যমে এই ধরনের ক্যাটায়নগুলো বায়োলজিক্যাল মেমব্রেনের একটা সাইড থেকে আরেকটা সাইডে মুভ করতে পারে। সো এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের কথা, যেখানে আমাদের ইন ফেভার অফ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেখানে সলিউট একটা সাইড থেকে আরেকটা সাইড অফ দ্য বায়োলজিক্যাল মেমব্রেন সেটা মুভ করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্যাটায়ন মুভ করছে, সেটা কি করে হচ্ছে, এক নম্বর, এবং দু নম্বর হচ্ছে সেটা কেনই বা দরকারি। এখানে আমরা যেটা দেখতে পাই যে ইনসাইড দ্য সেল হাই কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম আয়ন ইজ রিকোয়ার্ড ফর সেভারাল ভাইটাল প্রসেস। সো relatively high concentration of K plus ion is required in animal cell as it keeps the ribosome in its most active conformation during protein biosynthesis।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনসাইড দ্য সেল the presence of potassium ion or high concentration of potassium ion is very essential এবং সেই জন্য অনেক ক্ষেত্রে অনেক এনজাইমের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি শো করার জন্য পটাশিয়াম আয়নের প্রেজেন্স ইজ ভেরি নেসেসারি ইনসাইড দ্য সেল, যার মধ্যে আমাদের পাইরুভেট কাইনেজ এই ধরনের এনজাইমও রয়েছে যেটা গ্লাইকোলাইটিক সাইকেলে রিকোয়ার্ড। whereas আমরা দেখতে পাই যে সোডিয়াম আয়ন inhibits the function of many potassium activated enzymes. Many K plus activated enzymes. তাই এটা obvious যে সেল prefers to maintain a high concentration of potassium ion inside the cell, whereas high concentration of Na plus ion outside the cell. ফলত এই যে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা যে মেনটেন করার জন্য অবভিয়াসলি আমাদের একটা এনার্জি দরকার এবং যেটা আমরা পাই থ্রু দ্য এটিপি হাইড্রোলিসিস। তাহলে আমরা যদি এই প্রসেসটাকে দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে for most animal cells tend to maintain relatively high concentration of intracellular potassium ion but low concentration sodium ion. অন্যদিকে the extracellular fluid of mammals contains a relatively high concentration of Na plus ion and very low concentration of potassium ion because it is needed for the smooth functioning of the cellular process. The high concentration of potassium ion inside the cell and inside the cell means nerve cell and sodium ion outside the cell generate an electrical potential. It is obvious because it is a non-equilibrium situation যেখানে কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে আয়নের চলাচল ঘটছে এবং the energy required for maintaining such an electrical
non-equilibrium situation is provided by the hydrolysis of ATP. By the hydrolysis of ATP. এখন প্রশ্ন হচ্ছে যে যদি সত্যি এই ধরনের একটা নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন এটা যদি মেনটেন্ড হয়, তাহলে সেক্ষেত্রে এই সোডিয়াম পটাশিয়াম আয়নের চলাচলের দরকার কি, তার কারণ মানে সেটা তো কন্টিনিউয়াসলি মেনটেন্ডই হবে। এখন এখানে যেটা দেখতে পাওয়া যায় যে when the nerve cell is stimulated, there is a change in permeability of the membrane as well as reversal of polarity. That is sodium ion diffuses into the cell and potassium ion diffuses out. ফলত যে নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা এতক্ষণ অবধি মেনটেন্ড হচ্ছিল, সেটা কিন্তু এখন আর মেনটেন্ড হচ্ছে না, কারণ জিনিসটা পুরোপুরি উল্টে গেছে। ফলত আবার সেলের ভেতরে যে সোডিয়াম আয়নগুলো ইনকর্পোরেট হচ্ছে সেগুলোকে বের করে আনাটা এসেনশিয়াল। সো তার ফলে তবে এই কন্ডিশনটা ডেফিনেটলি খুব বেশিক্ষণ প্রিভেল করে না, বিকজ ইট ইজ হার্মফুল ফর দ্য সেল। সো নেভারথিলেস the original condition is restored after a few milliseconds, and sodium ions are pumped out of the cell. তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই নার্ভ সেলের স্টিমুলেশনের কারণে সেক্ষেত্রে এই সেল মেমব্রেনের পারমিয়াবিলিটির একটা বদল হচ্ছে, এবং ফলত যে নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা মেনটেন্ড হচ্ছিল, দ্যাট মিনস সোডিয়াম আয়ন সেল এর বাইরে তার কনসেন্ট্রেশন বেশি ছিল এবং পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন ইনসাইড দ্য সেল বেশি ছিল, সেই সিচুয়েশনটা কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে। এবং ফলত নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের সেই সিচুয়েশনটা আবার রিস্টোর করার প্রয়োজন হচ্ছে, বিকজ দ্যাট সিচুয়েশন ইজ নট ফেভারেবল ফর দ্য সেল। এবং এই যে রিস্টোরেশন কাজটা, এই কাজটা অ্যাকচুয়ালি যে এনজাইমটা করছে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপেজ। সো ইট ইনভলভস membrane bound enzyme called sodium potassium ATPase. এর কাজ কি? This enzyme pumps
potassium ion in and sodium ion outside the cell, utilizing ATP. ইউটিলাইজিং এটিপি। তাহলে এটিপি হাইড্রোলিসিসের ফলে যে এনার্জি আমরা পাচ্ছি সেইটা কিন্তু আমাদের এই ধরনের এই সোডিয়াম পটাশিয়াম এটিপেজের কাজ করার ক্ষেত্রে হেল্প করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সোডিয়াম পটাশিয়াম এটিপেজ এই কাজটা কিভাবে করছে, হোয়াট ইজ দ্য মেকানিজম। আমরা দেখতে পাই দ্য এনজাইম is a alpha 2 beta 2 tetramer containing two alpha unit and 2 beta unit. The alpha 2 unit contains the ATP binding site. Generally, beta 2 unit contains the carbohydrate. এখন যদি আমরা এই রিঅ্যাকশনটাকে, এই যে প্রসেসটাকে, এটাকে যদি আমরা একটা কেমিক্যাল ইকুয়েশনের মাধ্যমে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। 3Na+ ion which is inside the cell, যেটাকে আমাদের বাইরে, সেলের বাইরে নিয়ে আসতে হবে, আর দুটো পটাশিয়াম আয়ন which is outside the cell. এটা by the help of magnesium ATP আমরা দেখতে পাচ্ছি যে 3Na+ সেটা সেলের বাইরে চলে আসছে, আর 2K+ সেটা সেলের ভেতরে চলে যাচ্ছে, আর এটিপি হাইড্রোলিসিস হয়ে এডিপি তৈরি হচ্ছে, তার সঙ্গে একটা ফসফেট রিলিজ হচ্ছে উইথ প্রোটন। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে সোডিয়াম আয়ন সেটা সেলের ভেতর থেকে বাইরে যাচ্ছে, তার বদলে 2টো পটাশিয়াম আয়ন সেটা কিন্তু সেলের বাইরে থেকে ভেতরে আসছে, এবং এই ধরনের একটা প্রসেস এখানে ঘটছে। তাহলে আমরা বলতে পারি যে ইন দ্য ফাংশন অফ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প, one cycle involves the transport of 3 sodium ion from inside the cell to the outside and 2 potassium ion from outside the cell to inside the cell. আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমরা যেটা, যে বাইন্ডিং of 3 sodium plus ion with the protein, that means alpha 2 unit changes the local polarity so that it is favorable
to bind an ATP molecule which is hydrolyzed by ATPase. This hydrolysis is catalyzed by magnesium 2+. So magnesium 2+ এই হাইড্রোলিসিসটা সাহায্য করছে। এখন এই ডিউরিং the hydrolysis the alpha 2 unit যেখানে গিয়ে ফসফোরাইলেশন যেখানে গিয়ে অ্যাকচুয়ালি এটিপিটা বাইন্ড করেছিল, the alpha 2 unit is phosphorylated at the aspartate site তার মানে এই আলফা 2 ইউনিটের যে অ্যামিনো অ্যাসিড অ্যাসপার্টেট অ্যামিনো অ্যাসিডটা রয়েছে সেখানে গিয়ে ফসফোরাইলেশন হচ্ছে and ATP is released, adenosine diphosphate is released. The phosphorylation, এখন এই ফসফোরাইলেশন ঘটার ফলে কি হচ্ছে, the phosphorylation changes the conformation of the protein for this conformational change. This is actually this change, conformational change is called eversion. It's called eversion. এখন এই কনফরমেশনাল চেঞ্জের পিছনে মনে করা হয় যে ম্যাগনেসিয়াম 2+ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। তার কারণ আমরা জানি যে ম্যাগনেসিয়াম 2+ আয়ন হ্যাজ এ স্ট্রং স্ট্রাকচার ফর্মিং প্রপার্টি। এখন এই ধরনের কনফরমেশনাল চেঞ্জের ফলে যেটা হচ্ছে, যে সোডিয়াম বাইন্ডিং সাইটে সোডিয়ামটা এতক্ষণ অ্যাটাচড হয়েছিল সেটা কিন্তু অন্য একটা সাইডে ওপেন হয়ে যায় এবং বাইন্ডিং সাইটের সোডিয়ামের প্রতি যে স্ট্রং অ্যাফিনিটি ছিল এখন আর এতটা স্ট্রং অ্যাফিনিটি থাকে না, ফলত ওই সোডিয়ামগুলোকে ধরে রাখার যে টেন্ডেন্সি সেটা কিছুটা কমে আসে, অ্যান্ড দিস লিডস টু রিলিজ অফ সোডিয়াম আয়ন। Of sodium ion to the extracellular fluid. এরপরে যেটা হয় যে now it is open and it can accept other ions also, since sodium ion get dissociated. So then the open channel binds to potassium ion, 2K+ ion from outside and this binding causes
ডিফসফোরাইলেশন। তার মানে প্রথম স্টেজে সোডিয়াম আয়ন ইনকর্পোরেশনের সময়, সোডিয়াম আয়ন অ্যাটাচড হওয়ার সময় এটিপির হাইড্রোলিসিস থেকে এডিপি যখন তৈরি হয়েছে তখন যে ফসফোরাইলেশনটা হয়েছিল এখন কিন্তু সেটা ডিফসফোরাইলেটেড হয়, এবং এই ডিফসফোরাইলেশন ফ্রম দ্য প্রোটিন চেন, এবং এর ফলে যেটা দেখতে পাওয়া যায়, দিস উইল এগেল রিইনিশিয়েট অ্যানাদার চেঞ্জ ইন কনফরমেশন অফ দ্য প্রোটিন। This dephosphorylation causes an inversion which opens the potassium plus binding site open to cytosol, that means inside the cell. In this conformation, K plus is not strongly bound as strongly as before, and K plus ion are released inside the cell. তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আবার ডিফসফোরিলেশনের ফলে আবার একটা কনফরমেশনাল চেঞ্জ ঘটছে, এবং তার ফলে যে পটাশিয়াম আয়নটা সেলে আউটসাইড ফ্রম দ্য আউটসাইড দ্য সেল যেটা অ্যাটাচড হয়েছিল সেটা এবার ইনসাইড দ্য সেল সেটা ওপেন আপ হচ্ছে, এবং এখন এই যে কনফরমেশনে সেখানে আর পটাশিয়াম আয়নটা স্ট্রংলি বাউন্ড নয় বলে সেই জন্য দ্যাট ইজ রিলিজড ইনসাইড দ্য সেল। সো তার মানে আমরা আবার অরিজিনাল কনফরমেশনে ফিরে আসছি। সো দিস লিডস টু original conformation ready to take up the Na plus ion to initiate the cycle. সো এইভাবে আমরা দেখছি যে প্রসেসটা রিপিটেডলি হয়ে চলেছে, এবং তারপরে আবার যখন সেল এক্সাইট হচ্ছে, সেলের পারমিয়াবিলিটি যখন চেঞ্জ হচ্ছে, তখন সোডিয়াম প্লাস আয়ন আবার ইনসাইড দ্য সেল সেখানে প্রবেশ করছে, ফলত এই প্রসেসটা আবার রিপিটেশনের একটা প্রয়োজন হয়ে পড়ছে। সো এইভাবে প্রসেসটা বারে বারে চলতে থাকছে, এবং সোডিয়াম পটাশিয়াম আয়নের যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেটা কিন্তু মেনটেন্ড হচ্ছে। তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রোটিনের যে আলফা টু বিটা টু ইউনিট, তার মধ্যে আলফা টু ইউনিট দুটো অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে ইন বাইন্ডিং সোডিয়াম পটাশিয়াম আয়ন এবং ফসফোরাইলেশনের জন্য, যেখানে বিটা টু ইউনিট গুলো সেগুলো কিন্তু কোঅপারেশনের কাজ করছে, আদারওয়াইজ ডাইরেক্টলি কিন্তু ফাংশনালিটিতে ইনভলভ হচ্ছে না। তাহলে এই প্রসেসটাকে আমরা যদি একটু স্কিমেটিক্যালি ডিসক্রাইব করার চেষ্টা করি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে অনেকটা এইরকম।
দিস ইজ এটিপি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিনোসিনের সঙ্গে 3টে ফসফেট রয়েছে, সো দ্যাট ইজ ট্রাইফসফেট, প্লাস রয়েছে এনজাইম, প্লাস রয়েছে Na প্লাস, যেটা ইনসাইড দ্য সেল রয়েছে, এটা সংখ্যা হচ্ছে 3, আমরা এখানে সংখ্যাটা উল্লেখ করছি না। উইথ দ্য হেল্প অফ ম্যাগনেসিয়াম 2+ আয়ন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফসফেট এনজাইমের সঙ্গে একই সঙ্গে ইন কোঅপারেশন সেটা অ্যাক্ট করে, সেটা কিন্তু সোডিয়াম আয়নকে বাইন্ড করছে এবং তার সঙ্গে সঙ্গে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট রিলিজ করছে। এখানে ছিল 3টে ফসফেট গ্রুপ, এখানে 2টো ফসফেট গ্রুপ, একটা ফসফেট গ্রুপ হাইড্রোলিসিস করে বেরিয়ে গেছে, যেটা এনজাইমের হেল্প নিয়ে সোডিয়াম আয়নকে বাইন্ড করেছে। তারপরে এর একটা কনফরমেশনাল চেঞ্জ ঘটছে, এবং কনফরমেশনাল চেঞ্জের ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম আয়নটা আগে ইনসাইড দ্য সেল ছিল, সেটা কিন্তু আউটসাইড দ্য সেল সেটা বেরিয়ে আসছে উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইম। আমরা এখানে সিম্বলিক্যালি, এখানে আমরা সোডিয়াম আয়নটা যেদিকে ছিল আমরা এখানে উল্টো দিকে লিখি, যাতে ওটা বোঝানো যায় যে দ্যাট ইজ রিলিজড আউটসাইড দ্য সেল। এবং নাও ইট টেকস আপ potassium ion. So Na plus out, potassium in, অবভিয়াসলি এখানে পটাশিয়ামটা নেয়ার পর এখানে আরো একটা ডেফিনেটলি কনফরমেশনাল চেঞ্জ হবে, দিয়ে পটাশিয়ামটা আগের প্রসেসের মতোই ইনসাইড দ্য সেল সেটা রিলিজড হবে এবং দিয়ে ফসফেট গ্রুপটা ফ্রি হয়ে যাবে এবং এনজাইমটাও ফ্রি হয়ে যাবে। সো দিস ইজ ফসফো এনজাইম। ডেফিনেটলি দেয়ার ইজ আ ইন্টারমিডিয়েট কনফরমেশনাল চেঞ্জ এগেন। তা না হলে এই পটাশিয়ামটা আগের স্টেজে যেরকম ভাবে সোডিয়াম আয়ন কনফরমেশনাল চেঞ্জের থ্রু দিয়ে ইনসাইড দ্য সেল রিলিজ হয়েছিল, সেই একই হবে কিন্তু এখানেও পটাশিয়াম আয়নটা এইভাবে এনজাইমের সঙ্গে অ্যাটাচড হয়ে সেখানে কিন্তু আবার কনফরমেশনাল চেঞ্জের থ্রু দিয়ে ইনসাইড দ্য সেল সেখানে কিন্তু রিলিজ হবে। এইখানে আমরা যেটা উল্লেখ করতে পারি, এই যে আমাদের সেল মেমব্রেনের যে এই যে সিলেক্টিভিটি অ্যাবাউট দ্য সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, তার কারণ একই জায়গায় সোডিয়াম এবং পটাশিয়াম ডেফিনেটলি সেটা ইনকর্পোরেট হয় না, ডেফিনেটলি দুটো ডিফারেন্ট বাইন্ডিং সাইটে সেটা ইনকর্পোরেট হয় এবং পসিবলি দ্যাট ইজ অ্যাচিভড ডিউ টু দ্য ডিফারেন্স ইন দ্য সাইজ অফ দ্য সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আয়ন। যেহেতু সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নের সাইজ আলাদা, ফলত আমরা ধরে নিতে পারি যে এই যে এনজাইম সোডিয়াম পটাশিয়াম এটিপেজ এনজাইম, সেখানে দু ধরনের বাইন্ডিং সাইট রয়েছে, যেখানে একটা সাইট স্পেসিফিক্যালি সোডিয়াম আয়নকে বাইন্ড করতে পারে, অন্যদিকে অন্য সাইটটা স্পেসিফিক্যালি পটাশিয়াম আয়নকে বাইন্ড করতে পারে এবং এই স্পেসিফিসিটি সেটা অ্যাচিভ করে। তার কারণ দুটো বাইন্ডিং সাইটের সাইজ যদি আলাদা হয়, তাহলে যেহেতু দুটো আয়ন সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নের সাইজ আলাদা, ফলত এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা সম্ভব এবং সেটা স্পেসিফিক্যালি একটা সাইটে সোডিয়াম আয়নকে অ্যাটাচ করে, অন্য সাইটে পটাশিয়াম আয়নকে অ্যাটাচ করে এবং এইভাবে সেটা কিন্তু সোডিয়াম আয়নকে এবং পটাশিয়াম আয়নকে চলাচলে সাহায্য করতে পারে থ্রু দিস কনফরমেশনাল চেঞ্জ। এখানে আরো একটা জিনিস খুব উল্লেখযোগ্য যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাওয়া যায়, দিস সোডিয়াম, the sodium potassium ATPase shows high specificity
সোডিয়াম আয়ন। যখন আমরা বাইরে আউটসাইড দ্য সেল যে পটাশিয়াম আয়ন রয়েছে সেটাকে যখন অন্য কোনো আয়ন দিয়ে রিপ্লেস করি মনোভ্যালেন্ট আয়ন দিয়ে, তখনও দেখতে পাওয়া যায় যে এটা কিন্তু ফাংশন করতে পারে, কিন্তু সোডিয়াম আয়নের অ্যাবসেন্সে এটা কিন্তু ফাংশন করতে পারে না। সো ইট ফাংশন even when the external K plus ion is replaced by rubidium, ammonium, or and other univalent cation. Obviously এটা এস্টাবলিশ করা হয়েছে থ্রু দ্য মডেল স্টাডি, যেখানে এটা দেখতে পাওয়া গেছে, বাট ইন্টারনাল Na plus ion is an absolute requirement. So the enzyme does function as a sodium ion pump in real sense. As a sodium ion pump in real sense. তার মানে in real sense, তার মানে আমরা যেটা বলতে পারি যে আমরা দেখতে পাচ্ছি যে যদি পটাশিয়াম আয়নকে অন্য কোনো ইউনিভ্যালেন্ট ক্যাটায়ন দিয়ে রিপ্লেস করা হয় তাহলেও এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সেটা কিন্তু তার ফাংশনালিটি শো করছে, কিন্তু সোডিয়াম আয়নের অ্যাবসেন্সে সেটা কিন্তু শো করতে পারছে না। সো দ্যাট মিনস ইট ইজ ভেরি স্পেসিফিক ফর সোডিয়াম আয়ন, এবং আমরা বলতে পারি যে সোডিয়াম আয়নকে পাম্প আউট করার ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সেই জন্য এটাকে অনেক সময় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস না বলে সোডিয়াম আয়ন পাম্প সোডিয়াম পটাশিয়াম আয়ন পাম্প না বলে সোডিয়াম আয়ন পাম্পও বলা হয়, যেহেতু ইট ইজ ভেরি স্পেসিফিক ফর সোডিয়াম আয়ন বাট নট সো মাচ স্পেসিফিক ফর পটাশিয়াম আয়ন। সো তার ফলে আমরা এটাকে অনেক ক্ষেত্রে কিন্তু সোডিয়াম পটাশিয়াম আয়ন পাম্প না বলে সোডিয়াম আয়ন পাম্পও বলে থাকি। এবার আমরা থ্রু অ্যানিমেশন আমরা এই পুরো যে প্রসেসটা এই সোডিয়াম পটাশিয়াম আয়ন পাম্পের সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ টু রিকোচেট সায়েন্স যারা এই অ্যানিমেটেড মুভিটা তৈরি করেছে এবং যেটা আমাদের এই প্রসেসটাকে বুঝতে আরো সাহায্য করেছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ আয়ন অ্যারাউন্ড দ্য সেল অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, সেখানে একদিকে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেশি এবং অন্যদিকে পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেশি, এবং এটাকে আমরা পাম্প বলে মেনশন করছি তার কারণ এটা অ্যাকচুয়ালি ফোর্স দ্য মলিকুলস অর আয়ন্স to move from an area of low concentration to an area of high concentration, যেটা অ্যাকচুয়ালি একটা পাম্পের কাজ। সো মাঝখানে সেল মেমব্রেনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা অ্যাকচুয়ালি এই কাজটায় হেল্প করছে, এবং সোডিয়াম আয়ন বা পটাশিয়াম আয়ন যে জায়গায় লো কনসেন্ট্রেশনে রয়েছে সেখান থেকে হাই কনসেন্ট্রেশনের জায়গায় মুভ করছে, যেখানে পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন কম সেখান থেকে যেখানে বেশি সেখানে মুভ করছে, উল্টোটাও ঘটছে। সো আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম পটাশিয়াম পাম্পের ক্ষেত্রে একটা হচ্ছে সোডিয়াম বাইন্ডিং সাইট, একটা হচ্ছে পটাশিয়াম বাইন্ডিং সাইট, এবং দুটোর শেপ ডিফারেন্ট দিয়ে দুটো স্পেসিফিসিটি বোঝানো হয়েছে। প্রথম স্টেজে 3টে সোডিয়াম আয়ন গিয়ে অ্যাটাচড হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এটিপি গিয়ে সেল সেখানে অ্যাটাচড হচ্ছে এবং এডিপি হাইড্রোলাইসিস করে বেরিয়ে আসছে, whereas the cell whereas the pump is phosphorylated, এবং ফসফোরাইলেটেড হওয়ার সঙ্গে সঙ্গে তার কনফর্মেশনাল চেঞ্জ হচ্ছে এবং উল্টো দিকে সেটা খুলে ওপেন আপ হয়ে যাচ্ছে, ফলে সোডিয়াম আয়নটা উল্টো দিকে আউটসাইড দ্য সেল রিলিজ হচ্ছে, এবং সেখান থেকে পটাশিয়াম আয়নটা সেখানে গিয়ে সোডিয়াম আয়ন পটাশিয়াম পাম্পে অ্যাটাচড হচ্ছে এবং ফলত উল্টো দিকে ডিফসফোরাইলেশন ঘটছে এবং পটাশিয়াম আয়নটা ইনসাইড দ্য সেল সেখানে ওপেন হয়ে যাচ্ছে
এবং পটাশিয়াম আয়নটা সেখান থেকে আলটিমেটলি বেরিয়ে আসছে ইনসাইড দ্য সেল। এভাবে পটাশিয়াম আয়নের ইনসাইড দ্য সেল তার কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে, whereas সোডিয়াম আয়নের আউটসাইড দ্য সেল কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা ঘটছে যে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। সো এইভাবে আমরা যেটা আজকে যেটা বোঝার চেষ্টা করলাম যে কি করে ইউজিং দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপেজ সেখানে কি করে সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন ট্রান্সপোর্ট হচ্ছে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এবং আমরা দেখতে পাই যে এই সোডিয়াম পটাশিয়াম এটিপেজ এটার টার্নওভার রেট সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 100 টাইমস পার সেকেন্ড। এখন এটার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস যেটা আমাদের একটুখানি বুঝে নেওয়া প্রয়োজন, যে যদিও এখানে আমরা শুধুমাত্র দেখলাম যে এই পটাশিয়াম আয়নের হাই কনসেন্ট্রেশন ইনসাইড দ্য সেল ইজ নেসেসারি ডিউ টু সেভারাল প্রসেস ফর দ্য অ্যাকশন অফ পাইরুভেট kinase as well as for the activity of the ribosome, কিন্তু এর সঙ্গে সঙ্গে এই সোডিয়াম পটাশিয়াম আয়ন এর ট্রান্সফারের আরো একটা রোল রয়েছে ফর দ্য নার্ভ ইম্পালস। এবং সেখানে আমরা দেখতে পাই যে সেখানে সোডিয়াম পটাশিয়াম আয়ন এর ট্রান্সফার হয় থ্রু দ্য আয়ন চ্যানেলস, এবং সেখানে এই ট্রান্সফারের রেটটা হচ্ছে 10⁶ to 10⁷ আয়নস পার সেকেন্ড। এবং এই ফাস্ট রেট অফ আয়ন ট্রান্সফার is essential for rapid signaling events such as the generation of the action potential that are responsible for signal transmission in nerves. তার মানে এই আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম পটাশিয়াম আয়নের এই যে ট্রান্সফার, that is a very important process for our nerve impulse transfer, এবং সেই জন্য এই প্রসেসটাকে একটু বুঝে নেওয়াটা আমাদের দরকার। যদিও আমরা আয়ন চ্যানেলের থ্রু দিয়ে আমরা সোডিয়াম পটাশিয়াম আয়নের যে ট্রান্সফার সেটা আমরা পড়বো না, সেখানে সেই তার মেকানিজমটা কিছুটা ডিফারেন্ট, কিন্তু আমরা আজকে যেটা বোঝার চেষ্টা করলাম যে আয়ন ট্রান্সপোর্ট বাই দ্য হেল্প অফ সোডিয়াম পটাশিয়াম এটিপেজ, সেটাতে আমরা দেখলাম যে কিভাবে পটাশিয়াম আয়নের হাই কনসেন্ট্রেশন ইনসাইড দ্য সেল সেটা মেনটেন হচ্ছে, সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন আউটসাইড দ্য সেল মেনটেন হচ্ছে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেখানে কিন্তু এই আয়নের চলাচলটা ঘটছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে এটিপি হাইড্রোলিসিসের ফলে যে এনার্জি এনার্জি জেনারেট করছে সেটা এই প্রসেসটাকে ঘটতে সাহায্য করছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশনকে মেনটেন করতে সাহায্য করছে। এবং আমরা দেখতে পেলাম যে দিস প্রসেস ইজ স্পেসিফিক ফর সোডিয়াম আয়ন। যদি পটাশিয়াম আয়ন নাও থাকে তাহলেও এটা ফাংশন করতে পারে। তো সেই জন্য এটাকে অনেক ক্ষেত্রেই আমরা সোডিয়াম পটাশিয়াম আয়ন পাম্প না বলি স্পেসিফিক্যালি সোডিয়াম আয়ন পাম্প বলে উল্লেখ করি। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। আজকে আমরা এই সোডিয়াম পটাশিয়াম আয়নের চলাচল বাই দ্য ইউজ অফ সোডিয়াম পটাশিয়াম এটিপেজ এনজাইম সেটা আমরা দেখলাম। এর পরের দিন আমরা অন্যান্য আরো কিছু মেটাল আয়ন, দোজ হুইচ আর টক্সিক ফর আওয়ার সিস্টেম, ফর আওয়ার বডি, তো সেইটা আমরা দেখবো। এবং সেই টক্সিসিটি গুলোর যে রেমিডি বা তার জন্য যে ড্রাগগুলো আমাদের বিভিন্ন ড্রাগগুলো আমরা ইনঅর্গানিক কমপ্লেক্স গুলো ইউজ করি অ্যাজ ড্রাগ, তাদের যে ফাংশন সেগুলো আমরা দেখব। সো আজকের মতো আমরা এখানেই শেষ করব।